হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স মেনিয়া। আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা মূলত ক্লাস একাদশ শ্রেণীর একটা টপিকের নাম কি না, টপিকের নাম হচ্ছে ইউনিটস অ্যান্ড ডাইমেনশন, যাকে বাংলায় কি বলে না, বাংলায় বলে একক ও মাত্রা। এই অধ্যায়টা পড়তে যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে একক মাত্রা অনেক পরের জিনিস। তার আগে আমাদেরকে জানতে হবে যে রাশি কাকে বলে, মূলত ভৌত রাশি কাকে বলে। এবারে তোমাদেরকে যদি একটা উদাহরণ দেওয়া হয় তোমরা বুঝতে পারবে। ধরো আমি এখান থেকে কোন একটা জায়গায় যাব, মনে করো আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব, ঠিক আছে। এবার এ থেকে বিতে যেতে গেলে আমাকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে। সেটা 2 কিলোমিটার হতে পারে, আবার 5 কিলোমিটারও হতে পারে। এবারে এক্ষেত্রে আমি এই এ পয়েন্ট থেকে বা এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা দূরত্ব আমি পাচ্ছি এবং সেই দূরত্বটাকে আমি একটা সংখ্যা দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ এই এ থেকে বি পর্যন্ত দূরত্বটাকে আমি পরিমাপ করতে পারছি। এইরকমভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই দেখতে পাবো যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি। সেই বিষয়গুলিকেই মূলত আমরা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে থাকি, ঠিক আছে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি কাকে বলে না, ফিজিক্যাল কোয়ান্টিটি বা যাকে বাংলায় বলা হয় ভৌত রাশি কাকে বলা হয় না, ভৌত রাশি কাকে বলে? ভৌত রাশি হচ্ছে পরিমাপযোগ্য সমস্ত বিষয়গুলিকেই আমরা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো। একটা কথা বলে রাখি, আমরা যখনই পড়ব প্রত্যেকটা বিষয়ের ইংরেজি নামের উপরে গুরুত্ব বেশি দেব, কারণ জয়েন্ট এন্ট্রান্স বা নিটের কোশ্চেন সমস্ত কিন্তু ইংরেজি থাকবে। কেন আমরা বাংলা ইউজ করছি বা কেন বাংলাতে পড়াচ্ছি? যেহেতু আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বা আমাদের মতো যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তারা ইংরেজিতে অতটাও কমফর্টেবল নয়, অর্থাৎ ইংরেজিতে তারা বুঝতে পারে না। সেজন্য আমরা বোঝানোর সময় বা কোনো ডেফিনেশন লেখানোর সময় বাংলা ব্যবহার করব, কিন্তু ওই টার্মটার ইংলিশ নাম কি হয় সেটার উপরে বেশি করে জোর দেব, যাতে তুমি যে কোনো জয়েন্ট এন্ট্রান্স বা নিট এরকম কোনো পরীক্ষায় তোমার বুঝতে সেটা অসুবিধা না হয়। তাহলে চলে আসি আমাদের টপিকে। আমরা কি বললাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি কাকে বলে? পরিমাপযোগ্য সমস্ত বিষয়কেই আমরা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে থাকি। আচ্ছা, এর সঙ্গে একটা জিনিস বলে দিই, এর সঙ্গে সঙ্গে তোমাদের নোটস তৈরি করতে হবে, কারণ আমি নোটস দিয়ে দেব, তোমরা সেটা পড়বে। তার থেকে বেটার এটা হয় যে ক্লাসের সঙ্গে সঙ্গে খাতা পেন দিয়ে তোমরা নিজেরা নোটস তৈরি করো, কারণ নিজের নোটসটা খুব তাড়াতাড়ি বুঝতেও সুবিধা হয় এবং মনেও থাকে, ঠিক আছে। তো তাহলে আমাদের চলে গেল ভৌত রাশি। আচ্ছা, এই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির একটা গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি পি কিউ ইজিক্যাল টু লেখা হয় এন গুণিতক ইউ। এবারে মনে হতে পারে যে ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশি, তাহলে এখানে এনটা কি আর ইউটা কি? এনটা হচ্ছে একটা নাম্বার, এনটা কি নাম্বার, বাংলায় যাকে বলে সংখ্যা। এনটা হচ্ছে নাম্বার বা সংখ্যা। ইউটা হচ্ছে ইউনিট বা একক। তাহলে জিনিসটা পি কিউ ইজিক্যাল টু কত হলো? এন ইন্টু ইউ। কিন্তু ব্যাপারটা যেন কীরকম গোলমেলে লাগছে। বোঝানোর স্বার্থে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো আমি বললাম যে রাম নামে একজন ব্যক্তি আছে, আর ধরো মনে করো রাহুল নামে একজন ব্যক্তি আছে। এবারে দুজন ব্যক্তি, ঠিক আছে, দুজন ব্যক্তির আমি বললাম রামের ওজন কত? রামের ওজন মনে করো 20 কেজি, মানে সে একটা ছোট শিশু বা বাচ্চা, ঠিক আছে, বড় হয়নি এখনো। মনে করো রাহুলের ওজন কত? রাহুলের ওজন মনে করো 80 কেজি, অর্থাৎ সে মোটা সোটা, ঠিক আছে, স্বাস্থ্যবান। এবারে দেখো, আমি যদি রামের ওজন 20 কেজি ধরলাম, রাহুলের ওজন 80 কেজি ধরলাম, এখান থেকে আমি বলতে পারি যে রাহুলের ওজনটা রামের ওজনের কত গুণ? না 4 গুণ, ঠিক আছে। তাহলে আমি এভাবে লিখতে পারি যে রাহুলের ওজন সমান 4 গুণিতক রামের ওজন,
4 গুণিত কি রামের ওজন। তাহলে দেখো প্রথমে আমার কাছে কি কি দাঁড়িয়েছে 4, এটা একটা সংখ্যা। এর দ্বারা আমরা কোনো বিষয়ের পরিমাণটা কতটা বা কোনো বিষয় যেটা আমি মাপছি সেটা কত বড় সেটা আমি বুঝতে পারবো। আর এখানে রামের ওজনটা একক হিসাবে ব্যবহার করা হচ্ছে। কি বোঝাতে চাইছে যে রাহুলের ওজনটা রামের ওজনের কত গুণ, 4 গুণ। এবারে দেখো যদি আমি আরো একটু ভালো করে উদাহরণ দিই, মনে করো যে তোমার ওজন কত, তোমার ওজন হচ্ছে 50 কেজি। এবার এখানে একটা কথা বলে রাখি, অনেকের হয়তো মনে প্রশ্ন আসছে যে ওজনের একক তো কেজি হয় না। ঠিক আছে, এটা জানা যে ওজনের একক কেজি হয় না, সাধারণত ভরের একক কেজি হয়, ওজনের একক কিন্তু কেজি হয় না। শুধুমাত্র আমরা বোঝার স্বার্থে এখানে কেজি ব্যবহার করছি যাতে তুমি বুঝতে পারো। আমরা তো এখানে ওজন বা ভর সম্বন্ধে পড়ছি না, আমরা এখানে একক সম্বন্ধে পড়ছি। তাহলে সেই ধারণাটা দেওয়ার জন্য কিন্তু আমি এটা ব্যবহার করছি। সবসময় মনে রাখবে যে ওজনের একক কখনোই কেজি হয় না। ঠিক আছে, যাই হোক, ওজন আমি কি বললাম 50 কেজি, আমরা জেনারেলি এই কথাগুলো ব্যবহার করে থাকি, তার জন্য আমি ব্যবহার করছি 50 কেজি। তাহলে এখানে 50টা হচ্ছে কি না নিউমেরিক্যাল সংখ্যা বা নাম্বার, ঠিক আছে, কেজিটা হচ্ছে একক বা ইউনিট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম যে ভৌত রাশি কাকে বলে, না ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে, পরিমাপযোগ্য সমস্ত রাশিকে আমরা ভৌত রাশি বলবো। উদাহরণ কি হতে পারে, উদাহরণ হচ্ছে তোমার বয়স আমি বলতে পারবো 18 বছর কি 17 বছর, একটা পরিমাপ করতে পারবো, তাহলে তোমার বয়সটা একটা কি হবে ভৌত রাশি। আমি বলবো তোমার উচ্চতা 5 ফিট না 5 ফিট 6 ইঞ্চ, এরকমভাবে আমি তোমার উচ্চতাটা পরিমাপ করতে পারবো, তাহলে তোমার উচ্চতাও হবে একটা ভৌত রাশি। এইভাবে আমরা যা কিছু পরিমাপ করতে পারবো সেগুলো সবই হবে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। তাহলে আমরা চলে আসছি আমাদের পরবর্তী ধারণা, অর্থাৎ আমরা এর আগে যেটা পড়লাম সেটা হচ্ছে ভৌত রাশি কাকে বলে। আমরা পড়লাম পরিমাপযোগ্য সমস্ত রাশিকেই ভৌত রাশি বলা হয়। কিন্তু কোনো রাশিকে যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে তার কিসের প্রয়োজন হবে, হ্যাঁ ঠিক, এককের প্রয়োজন হবে। যেমন আমি বললাম তোমার বয়স 18, এবার 18 পরে কিছু নেই, 18 বছর না 18 মাস না 18 দিন, কোনো কিছু বলা নেই, তাহলে আমি এখান থেকে কিন্তু বুঝতে পারবো না যে তোমার অরিজিনাল বয়সটা কত। তাহলে আমাদেরকে কোনো জিনিস পরিমাপ করতে গেলে সব থেকে যেটা প্রথমে প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের একক অর্থাৎ ইউনিট। তাহলে আমাদের যে কোনো জিনিস পরিমাপ করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইউনিট বা একক। ঠিক আছে, এবারে এই ইউনিট বা একক কয় প্রকার হয়, না ইউনিট বা একক মূলত 3 প্রকার হয়, কিন্তু তোমরা বিভিন্ন বইতে দেখতে পাবে যে ইউনিট বা একক কয় প্রকার লেখা আছে, 2 প্রকার লেখা আছে। তাহলে দেখে নিই ইউনিট বা একক যে 3 প্রকার হয় কি কি, না এই ইউনিট বা একক মূলত হয় 3 প্রকার। ঠিক আছে, প্রথম প্রকার হচ্ছে প্রাথমিক একক, প্রথম হচ্ছে প্রাথমিক একক, যাকে আমরা ইংরেজিতে বলবো ফান্ডামেন্টাল ইউনিট বা ইউনিটস। আচ্ছা, 2 নম্বর হচ্ছে লব্ধ একক, যাকে আমরা বলবো ডিরাইভড ইউনিটস। আর 3 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে সম্পূরক একক বা সাপ্লিমেন্টারি ইউনিটস। এবারে জেনারেলি তোমরা বইতে দেখে থাকবে যে এই প্রাথমিক একক এবং লব্ধ এককটা দেওয়া আছে, এই সাপ্লিমেন্টারি ইউনিটস বা সম্পূরক এককটা তোমাদের বইতে দেওয়া নেই। সেটা কি জিনিস আমরা জানবো, তার আগে আমরা বুঝে নিই যে প্রাথমিক একক, লব্ধ একক আর সম্পূরক একক কাকে বলে। তো প্রাথমিক একক নামের মধ্যেই দেখতে পাচ্ছ যে প্রথম কথাটা আছে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো তুমি ইংরেজি পড়তে চাও, তাহলে ইংরেজি পড়ার জন্য তোমাকে প্রথম কি জানতে হবে, না প্রথম তোমাকে ইংরেজির যে বর্ণমালা আছে সেগুলো জানতে হবে। 26টা বর্ণমালা যদি তুমি প্রথম জানো তবেই তুমি ধীরে ধীরে ইংরেজি পড়তে পারবে।
সেরকমভাবে আমরা যে সমস্ত ভৌত রাশিকে পরিমাপ করব তাদের এককগুলো তখনই জানতে পারবো যখন কিছু মূল একক বা প্রাথমিক একক সম্পর্কে আমরা ধারণা লাভ করব। কারণ এই প্রাথমিক এককগুলো থেকেই কিন্তু আমরা লব্ধ এককগুলো তৈরি করব। ঠিক আছে, তাহলে প্রাথমিক একক সম্পর্কে আমরা জানবো। প্রাথমিক একক কাকে বলে? না, যে সমস্ত এককগুলি কোনো ভৌত রাশির এককের ওপরে নির্ভর করে না, যারা সম্পূর্ণ স্বাধীনভাবে থাকতে পারে বা স্বাধীনভাবে ব্যবহার হতে পারে, তাদেরকে কিন্তু আমরা প্রাথমিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট বলবো। ঠিক আছে, তো যদি আমরা প্রাথমিক এককের কথা চলে আসি, প্রাথমিক একক কয় প্রকার হয়? না, প্রাথমিক একক কিন্তু 7 প্রকার হয়। তাহলে প্রাথমিক একক কয় প্রকার হয়? 7 প্রকার হয়। কি কি আমরা টেবিল করে নিচ্ছি। এদিকে আমাদের থাকবে হচ্ছে একক বা ইউনিট। ঠিক আছে, না সরি, এদের একক না রেখে তুমি এদের রাখো রাশি, মানে ভৌত রাশি। তারপরে এখানে আমরা লিখবো এসআই ইউনিট, আর আমাদের একদম লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে তার সিম্বল, বা সেটাকে কি চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। ঠিক আছে, দেখো প্রথমেই যেটা আমরা প্রচুর পরিমাণে বা খুব বেশিভাবে যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য, যাকে ইংরেজিতে কি বলে? লেন্থ। কি বলা হয়? লেন্থ, দৈর্ঘ্য বা লেন্থ। এর এসআই ইউনিট কি হয়? না, দৈর্ঘ্যের এসআই ইউনিট হয় তোমরা জানো মিটার। কি হয়? মিটার। আমরা কি দিয়ে প্রকাশ করি? এম দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে প্রথমে চলে গেল দৈর্ঘ্য। তারপরে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ভর, যাকে আমরা ইংরেজিতে বলি মাস। ঠিক আছে, মাসের এসআই ইউনিট কি হয়? কিলোগ্রাম বা কেজি বা কিগ্রা লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, এর চিহ্ন কি হয়? ছোট হাতের কে, ছোট হাতের জি, কেজি হয়ে গেল। আচ্ছা, দৈর্ঘ্য গেল, ভর গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সময়। কি হয়? সময়, যাকে আমরা ইংরেজিতে বলি টাইম। ঠিক আছে, টাইমের এসআই ইউনিট মনে রাখবে, সময়ের ক্ষেত্রে যে কোনো পদ্ধতিতে, সে এসআই পদ্ধতি হোক বা সিজিএস পদ্ধতি হোক বা এফপিএস পদ্ধতিতে হোক, টাইমের সবসময় ইউনিট কি হয়? সেকেন্ড। তাহলে এসআই পদ্ধতিতে টাইমের একক কি হবে? সেকেন্ড, যাকে আমরা স্মল এস বা ছোট হাতের এস দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এরপরে যেটা আছে, তাহলে আমাদের দৈর্ঘ্য, ভর, সময় চলে গেল। তারপরে যে আমাদের এককটা আসবে সেটা হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, সরি, তো যে রাশিটা আসবে সেটা হলো তাপমাত্রা। তাপমাত্রা, তাপমাত্রাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? টেম্পারেচার বলে থাকি। তাপমাত্রা ইংরেজিতে কি বলে? টেম্পারেচার। এর এসআই পদ্ধতিতে একক কি হয়? কেলভিন। এসআই ইউনিট কি হবে? কেলভিন। ঠিক আছে, কেলভিন। একে আমরা প্রকাশ করব কি দিয়ে? না, একে আমরা বড় হাতের কে দিয়ে প্রকাশ করি। তাহলে সিম্বল কি হয়ে যাবে? বড় হাতের কে বা কেলভিন। ঠিক আছে, এরপরে যে এককটা আমরা যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। সেটা হচ্ছে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, যাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? না, ইলেকট্রিক কারেন্ট। কি বলে থাকি? ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, আচ্ছা, এই ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রার এসআই পদ্ধতিতে আমার একক কি হয়? না, এসআই পদ্ধতিতে একক হয় হচ্ছে অ্যাম্পিয়ার। এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি? না, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, যাকে আমরা এ দিয়ে মূলত প্রকাশ করি, বড় হাতের এ দিয়ে প্রকাশ করি। তারপরে যে আমাদের ভৌত রাশিটা আসবে সেটা হচ্ছে আমাদের দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য, এবারে লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখো তারপরে যে এককটা আসবে, রাশিটা আসবে সেটা হচ্ছে দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য, যাকে ইংরেজিতে বলা হয় লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি। আচ্ছা, এর হচ্ছে আমার এসআই ইউনিট বা এসআই পদ্ধতিতে এর একক কি হবে? না, ক্যান্ডেলা। এসআই পদ্ধতিতে এর একক কি হয়? ক্যান্ডেলা, যাকে আমরা ছোট হাতের সি এবং ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের 6টা হয়ে গেল। লাস্ট যে ভৌত রাশিটা থাকবে সেটা হচ্ছে পদার্থের পরিমাণ। ঠিক আছে, লাস্ট যে ভৌত রাশিটা থাকবে সেটা হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, যাকে ইংরেজিতে আমরা বলবো অ্যামাউন্ট অফ
সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ঠিক আছে। এর হচ্ছে এসআই পদ্ধতিতে একক কি হয় না মোল, ঠিক আছে। এসআই পদ্ধতিতে একক কি হয় মোল, এবং একে যে সিম্বল বা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেটা হলো MOLE, ঠিক আছে, MOLE। তাহলে এই গেল আমাদের 7টা হচ্ছে রাশি, অর্থাৎ রাশি না বলে এদেরকে প্রাথমিক রাশি বা মূল রাশি বলাটা বেশি যুক্তিযুক্ত হবে। তাহলে প্রাথমিক রাশি কি গেল, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য আর হচ্ছে পদার্থের পরিমাণ, সঙ্গে তাদের এসআই ইউনিট বা এসআই একক এবং তাদের চিহ্নগুলো আমরা লিখে দিয়েছি। এবার এদের মধ্যে সব থেকে যেটা আমরা বেশিভাবে ব্যবহার করব সেটা হচ্ছে এই 4টেকে আমরা সব থেকে বেশি ব্যবহার করব, দৈর্ঘ্য, ভর, সময় আর তাপমাত্রা। তাহলে তোমরা ভিডিওটা পজ করে এই নোটসটা নিয়ে নাও। তাহলে আমরা প্রাথমিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট সম্পর্কে জেনে ফেললাম। এবারে আমরা চলে আসবো লব্ধ একক বা ডিরাইভড ইউনিটস। দেখো, লব্ধ কথার অর্থ হচ্ছে লাভ করা, অর্থাৎ আমরা এই এককগুলো কিন্তু অন্য কোনো একক থেকে আমরা ডিরাইভ করব। যেমন না, লব্ধ একক একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন ধরো বললাম আমি ক্ষেত্রফল, কি বললাম ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের এসআই ইউনিট কি হয়, এসআই একক কি হয়, ক্ষেত্রফলের এসআই একক হয় বর্গমিটার বা মিটার স্কোয়ার। এবার তোমার মনে হতে পারে যে ক্ষেত্রফল তাহলে কি করে লব্ধ একক হলো। দেখো, তোমাকে যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যদি তোমাকে আমি বললাম একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত না 4 মিটার করে, ঠিক আছে। তাহলে এই বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি বেরোতো না, ক্ষেত্রফলের সূত্র হতো বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কত 4 মিটার গুণিতক কত 4 মিটার। তাহলে দেখো, এই যে বাহুর দৈর্ঘ্যটা এখান থেকে যে এইটুকু পার্ট আর এই পার্টটা, এটা তো দৈর্ঘ্য, অর্থাৎ দুটো দৈর্ঘ্যকে আমি গুণ করছি। আর দৈর্ঘ্য আমাদের কি ছিল, প্রাথমিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস। তাহলে দুটো দৈর্ঘ্যকে গুণ করার ফলে আমি কি পাচ্ছি, ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কি একটা লব্ধ একক বা লব্ধ রাশি, যেটা কিনা দুটো দৈর্ঘ্যের এককের ওপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে। এরকম আরও কিছু লব্ধ একক আছে, সেগুলো আমরা যদি আমরা বলি যে ধরো আয়তন, ঠিক আছে, আয়তনের হচ্ছে লব্ধ একক এসআই এককে একক হয় হচ্ছে মিটার কিউব, কারণ আয়তন হচ্ছে 3টে দৈর্ঘ্যের গুণফলের জন্য হচ্ছে বা গুণফল করার পরে আমরা কিন্তু আয়তনটা পাই। যদি আমরা আরও কিছু উদাহরণ নেই, যেমন ধরো আমি তোমাকে বললাম যে বল সমান হয় ভর গুণিতক ত্বরণ, ঠিক আছে, বল সমান হয় ভর গুণিতক ত্বরণ। তাহলে এই বলটাও কিন্তু একটা প্রাথমিক লব্ধ একক, কারণ এখানে ভরটা কিন্তু একটা প্রাথমিক একক। এবার ত্বরণের ভেতরে সময় আবার বেগের পরিবর্তন ইত্যাদি রয়েছে, যেখানে সময়টা আবার হচ্ছে কিন্তু প্রাথমিক একক। এইভাবে অনেক উদাহরণের হয়। তো আমরা মোটামুটি এইটুকু জানলেই চলবে। তাহলে লব্ধ একক কাকে বলে না, যে সমস্ত এককগুলি আমাদের প্রাথমিক এককের ওপর নির্ভর করে বা প্রাথমিক এককের সাহায্য নিয়ে গঠিত হয় তাদেরকে লব্ধ একক বলে। উদাহরণ কি হবে, ক্ষেত্রফল হতে পারে, আয়তন হতে পারে, বল হতে পারে, বেগ, ত্বরণ, দ্রুতি, আরও অনেক উদাহরণের আছে। এবারে আমরা চলে আসছি লাস্ট, যেটা ছিল আমাদের সম্পূরক একক বা সাপ্লিমেন্টারি ইউনিটস। এই সম্পূরক একক বা সাপ্লিমেন্টারি ইউনিটস কাকে বলে সেটা আমরা পরে জানবো। আগে আমরা উদাহরণগুলো দেখি। দেখো, এখানে মূলত সম্পূরক একক দুটো রয়েছে। প্রথমত একটা হচ্ছে কোণ, যেটাকে আমরা লিখছি কোণ, ঠিক আছে। আচ্ছা, কোণটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গেল বলবো, ঠিক আছে, অ্যাঙ্গেল। আবার এটাকে অনেকে প্লেন অ্যাঙ্গেলও বলে থাকে, ঠিক আছে, অ্যাঙ্গেলও বলা হয়, আবার প্লেন অ্যাঙ্গেলও বলা হয়, ঠিক আছে, প্লেন অ্যাঙ্গেলও বলা হয়, ঠিক আছে। এবারে দেখো, এই কোণের হচ্ছে এসআই একক কি হয়, দেখো এই কোণের এসআই একক হয় হচ্ছে কিন্তু রেডিয়ান, কি হয় রেডিয়ান, হ্যাঁ রেডিয়ান। ওই রেখে দেন দরকার নেই, রেডিয়ান। তাহলে এসআই একক কি হয় না রেডিয়ান। এর হচ্ছে সিম্বল বা চিহ্ন কি হয় না, এর সিম্বল বা চিহ্ন হয় ছোট হাতের এ আর ছোট হাতের এ আর ছোট হাতের ডি, তাহলে রেডিয়ান। আচ্ছা, এই কোণটা কি করে আমরা পরিমাপ করি বলতো না, মনে করো যে কোনো একটা বৃত্তাকার পথে কোণটা ঘুরছে, কোনোটা কণা ঘুরছে, সেই কণাটা তার কেন্দ্রে
কত কোণ তৈরি করেছে? না থিটা কোণ তৈরি করেছে, তার কেন্দ্রে হচ্ছে থিটা কোণ তৈরি করেছে। আর এক্ষেত্রে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, আর বৃত্তচাপকে যদি আমরা এস ধরি তাহলে থিটা সমান হয় কত, এস বাই হচ্ছে আর, অর্থাৎ কোণ সমান হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এটাকেই আমরা কোণ বা অ্যাঙ্গেল বা প্লেন অ্যাঙ্গেল বলে থাকি। আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি ইউনিটস বা সম্পূরক কোণ রয়েছে, সেই সম্পূরক কোণটা হলো ঘনকোণ। ঠিক আছে, সেই সম্পূরক কোণ হচ্ছে ঘনকোণ, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি কি না সলিড অ্যাঙ্গেল বলে থাকি, সলিড অ্যাঙ্গেল। এই ঘনকোণ, ঘনকোণের এসআই একক কি হয়? ঘনকোণের এসআই একক হয় স্টেরেডিয়ান, স্টেরেডিয়ান। ঠিক আছে, তাহলে ঘনকোণের এসআই একক কি হয়? স্টেরেডিয়ান। ঠিক আছে, আর এই ঘনকোণের সিম্বল বা স্টেরেডিয়ানের সিম্বলটা আমরা কিভাবে লিখি না এস, ছোট হাতের এস আর ছোট হাতের আর। ঠিক আছে, স্টেরেডিয়ান ছোট হাতের এস আর হচ্ছে ছোট হাতের আর, স্টেরেডিয়ান। এবারে তোমাদের মনে হতে পারে স্টেরেডিয়ান জিনিসটা কি? স্টেরেডিয়ান এই যে কোণটা তোমরা দেখলে বা অ্যাঙ্গেলটা দেখলে, স্টেরেডিয়ানটা হচ্ছে কিছুই নয়, একটা 3D অ্যাঙ্গেল। 3D অ্যাঙ্গেল বলতে কি? 3D অ্যাঙ্গেল তোমরা কল্পনা করেছো কিভাবে না, মনে করো তোমার কাছে একটা এইরকম একটা হচ্ছে শঙ্কু রয়েছে, এটা তোমরা ক্লাস 10-এ করে এসছো, শঙ্কু রয়েছে। সেই শঙ্কুতে, সেই শঙ্কুর ওপরের যদি ক্ষেত্রফলটা আমি হচ্ছে এ ধরে নেই, এরিয়া, আর এখান থেকে এই দূরত্বটাকে যদি আমি ছোট আর ধরি, তাহলে এখানে যে কোণটা তৈরি হবে একদম কোণায়, এই কোণায় কোণটা কিভাবে তৈরি হবে না, মনে করো যে এইভাবে আমার হচ্ছে শঙ্কুটা আছে, এই দিক থেকে আরেকটা আছে, তাহলে এই কোণে যে এই যে 3D যে হচ্ছে কোণটা তৈরি হচ্ছে, 3 ডাইমেনশনাল কোণ বা ত্রিমাত্রিক কোণটা তৈরি হচ্ছে, তাকেই কিন্তু আমরা কি বলবো, এই ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, এটাকেও আমরা যদি থিটা দিয়ে প্রকাশ করি তাহলে থিটা ইজিক্যাল টু কত হবে না এ বাই আর এর স্কোয়ার। আর এই ঘনকোণের একক হয়ে যাবে স্টেরিডিয়ান, এসআই একক হয়ে যাবে স্টেরিডিয়ান, আর হচ্ছে সিম্বল হবে ছোট হাতের এস আর ছোট হাতের আর। ঠিক আছে, তাহলে এই কোণ আর ঘনকোণ এই দুটো একককে আমরা সম্পূরক একক বা সাপ্লিমেন্টারি ইউনিটস বলি। এবারে প্রশ্ন আসবে যে এই দুটোকে কেন সম্পূরক একক বা সাপ্লিমেন্টারি ইউনিটস বলা হয়? কারণ এই কোণ আর ঘনকোণের একটা নির্দিষ্ট একক আছে ঠিকই, কিন্তু এর কোনো মাত্রা নেই। এবার তুমি যদি বলো মাত্রা কি, মাত্রাটা আমরা পরবর্তী কনসেপ্টে বা পরবর্তী ধারণাতে আমরা মাত্রা কি জানবো। এখন শুধু এটুকু মনে রাখো যে কোণ আর ঘনকোণের এসআই একক থাকলেও এর কোনো মাত্রা বা ডাইমেনশন নেই। এবারে বাস্তবে এমন কোনো তুমি হচ্ছে রাশি পাবে না যে যাদের একক আছে কিন্তু মাত্রা নেই, কারণ যাদের একক থাকে তাদের সকলেরই মাত্রা থাকে। কিন্তু আমাদের এই দুটো রাশি অর্থাৎ কোণ আর ঘনকোণ, অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল, এই দুটো রাশির কিন্তু একক বর্তমান, কিন্তু এদের কোনো মাত্রা নেই। তাই এদেরকে কি বলা হয়? সম্পূরক একক বা সাপ্লিমেন্টারি ইউনিটস। ঠিক আছে, একবার স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেদের নোটবুকে হচ্ছে নোট করে নাও। তারপরে আমরা পরবর্তী যে ধারণা অর্থাৎ ডাইমেনশন বা মাত্রাতে আমরা চলে যাব। দেখো, আমরা যে পরবর্তী ধারণা বা কনসেপ্টে আসব সেটা হচ্ছে ডাইমেনশন বা মাত্রা। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ডাইমেনশন বা মাত্রা কাকে বলে। ডাইমেনশন বা মাত্রা কাকে বলে না, মৌলিক রাশিগুলিকে অর্থাৎ এম, এল এবং টি, মৌলিক রাশিগুলিকে উপযুক্ত ঘাতে উন্নীত করে যখন কোনো প্রাকৃতিক রাশির লব্ধ একককে প্রকাশ করা হয়, তখন ওই উন্নীত ঘাতকে সংশ্লিষ্ট রাশির
মাত্রা বলে। তাহলে মাত্রা বা ডাইমেনশন কাকে বলে, কি লিখলাম আমি না, মৌলিক রাশিগুলিকে উপযুক্ত ঘাতে উন্নীত করে যখন কোনো প্রাকৃতিক রাশির লব্ধ একককে প্রকাশ করা হয় তখন ওই উন্নীত ঘাতকে সংশ্লিষ্ট রাশির মাত্রা বলে। এবারে আমরা যে প্রথম যেটা পড়লাম যে 7টা আমাদের হচ্ছে মৌলিক একক বা মৌলিক রাশি বা প্রাথমিক রাশি রয়েছে, তাহলে আমরা এখন জানবো যে তাদের মাত্রা বা ডাইমেনশনগুলো কি হয়। তাহলে 7টা রাশি, দেখো প্রথম যে রাশিটা ছিল সেটা হচ্ছে দৈর্ঘ্য। সেটা কি ছিল, দৈর্ঘ্য যাকে ইংরেজিতে আমি বলেছি যে লেন্থ বলা হয়। তাহলে তার মাত্রা কি হবে না, তার মাত্রা হবে এল। কি এল। আচ্ছা, ভরের মাত্রা কি হবে, ভরের মাত্রা হবে এম। তাহলে এল আর হচ্ছে এম। তারপরে দেখো সময়ের মাত্রা কি হবে না, সময়ের মাত্রা সবসময় হয়ে যায় হচ্ছে টি। তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম, সময়ের মাত্রা হচ্ছে টি। তারপরে চলে আসবে যে তাপমাত্রা বা টেম্পারেচার। তাপমাত্রার মাত্রা অনেক সময় কে দিয়েও প্রকাশ করা হয় অথবা অনেক সময় থিটা দিয়েও প্রকাশ করা হয়। ঠিক আছে, এবারে পরীক্ষার হলে যে কোশ্চেনের যে অ্যান্সার থাকবে সেখানে দেখতে হবে যে ওটা কে দিয়ে আছে না থিটা দিয়ে আছে। ঠিক আছে, তাপমাত্রার পরে যেটা চলে আসবো আমি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বা যাকে আমরা বলি ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট এর মাত্রা কিন্তু হয়ে যায় আই। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়ে যাবে, আই। ঠিক আছে, তারপরে যেটা তড়িৎ প্রবাহ মাত্রার পরে আমরা চলে আসব সেটা হচ্ছে দীপন প্রাবল্য। সেটা কি, দীপন প্রাবল্য, যাকে আমরা ইংরেজিতে বলি লুমিনাস ইন্টেন্সিটি। এই দীপন প্রাবল্যের মাত্রা কি হয় না, হচ্ছে দীপন প্রাবল্যের মাত্রা হচ্ছে সি। ঠিক আছে, তারপরে হচ্ছে পদার্থের পরিমাণ। তারপরে সবার শেষে কি থাকবে, পদার্থের পরিমাণ, যাকে আমরা ইংরেজিতে কি বলি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এর হচ্ছে মাত্রা কি হয়, MOL বা মোল। ঠিক আছে, MOL বা মোল। তাহলে আমাদের 7টা যে প্রাথমিক একক বা প্রাথমিক রাশি ছিল তাদের মাত্রাগুলো আমি লিখে ফেললাম। ঠিক আছে, এবারে আর অন্যান্য যে রাশিগুলো হয় তাদের মাত্রা আমরা কিভাবে বের করতে পারবো সেগুলো একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, আরেকটা কথা, মাত্রা লেখার সময় সবসময় যেন পাশে থার্ড ব্র্যাকেট থাকে। ঠিক আছে, এবারে দেখো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা এগুলো হয়ে গেল। ধরো আমি চলে আসছি হচ্ছে ক্ষেত্রফল। এবারে আমি সবসময় বলবো কি যে এই মাত্রাগুলো কখনো মুখস্থ করবে না, সূত্রগুলো মনে রাখবে, তাহলে মাত্রা মনে থাকবে। যেরকম ক্ষেত্রফল, আমি যদি মনে করি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য। তাহলে দুটো দৈর্ঘ্যের গুণফল, দুটো দৈর্ঘ্য মানেই কি দুটো এলের গুণফল মানে এর মাত্রা হয়ে যাবে কি এলের স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি হলো, এলের স্কোয়ার। একই রকম ভাবে চলে আসবো আয়তনের মাত্রা কি হবে না, যদি আমরা ঘনক ভাবি বা আয়তঘনক ভাবি তাহলে আয়তনের সূত্র কি হতো, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। অর্থাৎ এক্ষেত্রে 3টে দৈর্ঘ্যের গুণ হচ্ছে, তার জন্য দৈর্ঘ্যের মাত্রা কি হয় এল। যখন 3টে দৈর্ঘ্য গুণ হবে তাহলে সেটা হয়ে যাবে L3। তখন আয়তনের মাত্রা হয়ে গেল কত না L3। ঠিক আছে, আচ্ছা আয়তনের পরে আমরা চলে আসছি হচ্ছে বেগ সমান। এবার দেখো বেগের মাত্রা কি হবে না, আমরা পড়েছি বেগ সমান কি হয় না, বেগ সমান হয় সরণ বাই হচ্ছে সময়। এবার দেখো সরণ মানে কি একটা নির্দিষ্ট দূরত্ব। ঠিক আছে, তাহলে সরণ যদি নির্দিষ্ট দূরত্ব হয় তাহলে সেটাও কিসের মাত্রা নেবে, দৈর্ঘ্যের মাত্রা নেবে। তাহলে উপরে কিসের মাত্রা থাকলো না, এল এর মাত্রা থাকলো। নিচে গিয়ে আছে সময়ের মাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, টি দিয়ে। তাহলে উপরে থাকলো এল আর তার নিচে থাকলো কি না টি। ঠিক আছে, এবার এদের মাথায় কিছু নেই মানে এক আছে। ঠিক আছে, তাহলে এল ওপরে থাকলো, টিটা যখন ওপরে যাবে এর মাথায় এক ছিল, ওপরে উঠলে -1 নিয়ে উঠবে। তাহলে এল টি টু দি পাওয়ার কি হবে -1। তাহলে এখান থেকে আমি বেগের মাত্রা কি পেয়ে গেলাম, এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, বেগ হলো। তারপর যদি আমি বলি দ্রুতি কি হবে না, দ্রুতি সমান আমরা পড়েছিলাম অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে
অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে সরণের বদলে কি থাকবে? অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মানে কি? নির্দিষ্ট একটা দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে সেক্ষেত্রে তার মাত্রা কি হবে? এল, নিচে সময় থাকবে, তাহলে মাত্রা কি হয়ে যাবে? এল টি টু দি পাওয়ার -1। অর্থাৎ বেগ আর দ্রুতি উভয়েরই মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে বেগ আর দ্রুতি গেল। এবারে চলে আসছি ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ত্বরণ বা অ্যাক্সিলারেশন, দেখো ত্বরণ সমান আমরা কি পড়েছিলাম? ত্বরণ সমান পড়েছিলাম হচ্ছে অন্তিম বেগ, অন্তিম বেগ, অন্তিম বেগ, আমার পাঠটা মুছে দিচ্ছি। অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই হচ্ছে সময়। অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। এবারে যেহেতু এখানেও একটা, এখানে রাশিটাও বেগ, এখানে রাশিটাও বেগ, তাহলে উভয় উভয় বিয়োগ ফল কি বেরোবে? একটা বেগই বেরোবে। তাহলে উপরে কি হয়ে গেল? বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই কি হবে? না সময়। এবারে দেখো বেগের পরিবর্তন বাই সময়, বেগের মাত্রা কি বেরিয়েছিল? এল টি টু দি পাওয়ার -1। তাহলে উপরে কত থাকবে? এল টি টু দি পাওয়ার -1। নিচে কে বসে আছে? সময়, তার মানে নিচে একটা টি আসবে, সে যখন উপরে উঠবে টি টু দি পাওয়ার -1 হয়ে উঠবে। তাহলে -1 থেকে কত হয়ে যাবে? -2। তাহলে ত্বরণের মাত্রা কত বেরোলো? এল টি টু দি পাওয়ার -2। তাহলে ত্বরণের মাত্রা হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, আচ্ছা এরপর যদি আমরা চলে আসি ভরবেগ, যাকে আমরা বলি মোমেন্টাম। কি বলি? মোমেন্টাম, ইংরেজিতে আমরা বলি মোমেন্টাম। তাহলে ভরবেগ মানে, ভরবেগ সমান হয়, ভরবেগ সমান হয় যে ভর গুণিতক হচ্ছে বেগ। ভর গুণিতক কি হয়? বেগ। তাহলে ভরের মাত্রা কি হয়? ভরের মাত্রা দেখো হচ্ছে এম হয়, তাহলে ভরের মাত্রা এম, আর বেগের মাত্রা আমরা এক্ষুনি লিখেছি এল টি টু দি পাওয়ার -1। তাহলে কত হয়ে যাবে? এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমাদের ভরবেগের মাত্রা হয়ে গেল কি? না এম এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, অনেক জায়গায় অনেক সময় কি করা হয়, এর মাথায় কিছু নেই মানে 1 দেওয়া থাকে, সেটাও ঠিক। যেমন আমি বলি, ধরো আমার এখানে বেগের মাত্রা কত বেরিয়েছে? এল টি টু দি পাওয়ার -1। এটাকে এভাবে না লিখে এটাকে এভাবেও লিখতে পারো তুমি, যে m0 l1 টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, কারণ কোনো কিছুর মাথায় যদি শূন্য থাকে তাহলে তার ভ্যালু 1 হয়ে যায়, যেহেতু এখানে নেই সেটাকে m টু দি পাওয়ার 0 তুমি লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলে গেল ভরবেগ। এবারে আমরা চলে আসছি, ধরো মনে করো বল। বলের মাত্রা কি হবে? দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে তোমরা পড়েছো যে বল সমান কি হয়? বল সমান হচ্ছে বস্তুর ভর গুণিতক হচ্ছে ত্বরণ, বস্তুর ভর গুণিতক ত্বরণ। এবারে দেখো ভর, ভরের একক কি হবে? এম, তাহলে কে বসবে? এম বসে গেল। ঠিক আছে, আচ্ছা ত্বরণ, ত্বরণের মাত্রা আমি বের করলাম কত? এল টি টু দি পাওয়ার -1। তাহলে এম এল টি টু দি পাওয়ার, সরি ত্বরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে বলের মাত্রা বেরোবে কি? না এম এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে বল হয়ে গেল। আচ্ছা এই পর্যন্ত তোমরা নোট ডাউন করে নাও, তারপরে আমরা আরো কিছু রাশির হচ্ছে মাত্রা নির্ণয় করব। দেখো চলে আসছি তারপরের হচ্ছে রাশি। ঠিক আছে, দেখো আমাদের এখানে আমরা কত পর্যন্ত বের করলাম? না বল পর্যন্ত বের করলাম। এবারে যদি আমি এখানে লিখি যে ঘনত্ব, তাহলে ঘনত্ব যাকে আমরা ইংরেজিতে বলি ডেনসিটি, তাহলে তার মাত্রা কি হবে? আমরা পড়েছি ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঠিক আছে, তাহলে ভরের মাত্রা কি হবে? না এম, আর ভর বাই আয়তন, আয়তনের মাত্রা কি হয়? আয়তনের মাত্রা হয় এল কিউব। যেহেতু এল কিউব নিচে আছে, ওপরে ওঠা মানে এল টু দি পাওয়ার -3, তাহলে ঘনত্বের মাত্রা হয়ে যাবে এম এল টু দি পাওয়ার -3। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি চলে আসছি চাপ বা প্রেসার। চাপ সমান মনে রাখবে কি হয়? না বল বাই ক্ষেত্রফল। চাপ সমান কি হয়? বল বাই ক্ষেত্রফল। এবার এখানে দেখো বলের মাত্রা কি বেরিয়েছে? না বলের মাত্রা বেরিয়েছে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে চাপ সমান কি বললাম? বল বাই ক্ষেত্রফল। তার মানে এর নিচে আবার কি রয়েছে? নিচে একটা এল স্কোয়ার রয়েছে। এবারে দেখো তাহলে আমি কি লিখতে পারবো? এম তো থাকলো, এই এল স্কোয়ার ওপরে ওঠা মানে -2 হয়ে উঠবে। তাহলে ওপরে -2, এর মাথায় কিছু নেই মানে +1 আছে, তাহলে -2 আর +1 ক্যান্সেল হয়ে গিয়ে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার
-2, এটা হচ্ছে আমাদের চাপের মাত্রা। ঠিক আছে, আচ্ছা তাহলে ঘনত্ব গেল আর চাপ গেল। এবারে চলে আসছি কার্য। কি চলে আসবো? কার্য। কার্য সমান কি হয় না, কার্য সমান হয় বল গুণিতক সরণ। কি হয়? বল গুণিতক সরণ। তাহলে বলের মাত্রা কি হবে? বলের মাত্রা কি বের করেছি? ml⁻²। তাহলে বলের মাত্রা হচ্ছে ml⁻², গুণিতক কার্য সমান কি বললাম? বল গুণিতক সরণ। সরণের মাত্রা কি হয়? এল। তাহলে গুণিতক এল, অর্থাৎ এই এল এর হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। তাহলে ml²⁻², এটা হচ্ছে কার্যের মাত্রা। ঠিক আছে, আচ্ছা কার্যের পরে যদি আমরা চলে আসি যে, আচ্ছা তারপরে যদি আমরা চলে আসছি তড়িৎ আধানে। তড়িৎ আধান সমান কি হয়? তড়িৎ আধান সমান হয় তড়িৎ প্রবাহ মাত্রা গুণিতক সময়। এবারে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা একক কি না? আই। তাহলে হয়ে গেল আই গুণিতক সময়। সময়ের মাত্রা আমরা কি দিয়ে প্রকাশ করি? টি দিয়ে। তাহলে তড়িৎ আধানের মাত্রা হয়ে যাবে আই টি, আই ইন্টু টি। ঠিক আছে, তো এইভাবে আরো অসংখ্য এরকম রাশি রয়েছে যাদের মাত্রাগুলো আমরা এইভাবে কিন্তু বের করতে পারি। ঠিক আছে, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলোর সূত্র সমেত, ঠিক আছে, সূত্র সমেত কি কি মাত্রা হয় বা তাদের এসআই একক কি কি হয় তার একটা লিস্ট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেবো। পারলে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে তোমরা মাত্রাও শিখতে পারবে। তাদের এই যে রাশিগুলো আছে, এছাড়াও অনেক এর থেকে অনেক বেশি রাশি থাকবে ওখানে। ওই রাশিগুলোর এসআই একক কি হতে পারে বা কি হয় এককগুলো, এছাড়াও সেই সম্পর্কিত সূত্রগুলো তোমরা জানতে পারবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। তো আজকের এ পর্যন্তই আমাদের এই ইউনিটস অ্যান্ড ডাইমেনশন, অর্থাৎ মাত্রা এবং একক এবং মাত্রা, এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা 5-6টা ক্লাস ধরে মোটামুটি চলবে। ঠিক আছে, তো যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওগুলো উপকারী বা হেল্পফুল, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্ত।